সবাইকে আসছো। আচ্ছা দেখো শুরু করি। তো ওই দিন আমরা অ্যারেনিয়াসের মতবাদ পড়ছিলাম। তো আজকে পড়বো হচ্ছে প্রোটন মতবাদ। যদিও একটু বলছিলাম ওই দিন। প্রোটন মতবাদ অনুসারে যে সকল পদার্থ H+ দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। তো কারা H+ দান করতে পারবে? যাদের মধ্যে হাইড্রোজেন আছে তারাই তো H+ দান করতে পারবে, নাকি? কারা H+ দান করতে পারবে? যাদের মধ্যে আগে থেকে হাইড্রোজেন আছে তারাই H+ দান করতে পারবে। তার মানে আমরা এই মতবাদ অনুসারে যাদের মধ্যে আগে থেকে হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারবো। যেমন ধরো HCl এর কথা যদি আমরা চিন্তা করি, HCl এ যেহেতু আমার হাইড্রোজেন আছে, তো সেহেতু সে কি করতে পারবে? H+ দান করতে পারবে। H+ দান করে সে Cl- হয়ে যাবে। বুঝা গেছে? এবার ক্ষার কাদেরকে বলবো? ক্ষার বলবো হচ্ছে যারা H+ গ্রহণ করতে পারে। অ্যাসিড বলবো যারা H+ দান করতে পারে, আর ক্ষার বলবো যারা H+ গ্রহণ করতে পারে। তো নর্মালি দেখো, যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তার মানে এরকম থাকে 1s1। তো H+ মানে হচ্ছে তার মধ্যে কোনো ইলেকট্রন নাই, 1s0। তো এখন যেই কেউ যদি আমার H+ কে গ্রহণ করতে চায়, তার মানে তার অবশ্যই হাইড্রোজেনকে দুইটা ইলেকট্রন দিয়ে তারপর গ্রহণ করতে হবে। কেন? কারণ আমরা জানি হাইড্রোজেন তখনই বন্ধন গঠনে যাবে যখন হাইড্রোজেনের কক্ষপথটা পূর্ণ হবে। আমরা জানি হাইড্রোজেনের কক্ষপথ আছে একটা, সেটা হচ্ছে S কক্ষপথ, আর এই S কক্ষপথে ইলেকট্রন ধরে হচ্ছে দুইটা। তাহলে যারা হাইড্রোজেনকে দুইটা ইলেকট্রন দিতে পারবে, শুধুমাত্র হাইড্রোজেন বা H+ তাদের সাথেই বন্ধন তৈরি করবে। বুঝা গেছে? তার মানে আমরা বলতে পারি যারা H+ গ্রহণ করতে পারে, তো H+ গ্রহণ করতে হলে অবশ্যই H+ কে দুইটা ইলেকট্রন দিয়ে তারপর গ্রহণ করতে হবে। যেহেতু H+ কে দুইটা ইলেকট্রন দিয়ে তারপর গ্রহণ করতে হবে, সেহেতু যাদের মধ্যে মিনিমাম এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে শুধুমাত্র তারাই ক্ষার হবে। বুঝছো কিনা দেখো? কারণ আমার H+ কে গ্রহণ করতে হলে এক জোড়া ইলেকট্রন তাকে দিতে হবে। তাহলে যাদের মধ্যে মিনিমাম এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে তারাই শুধুমাত্র আমার H+ কে গ্রহণ করতে পারবে। তো সেই অনুসারে আমরা অ্যামোনিয়াকে ক্ষার হিসেবে ব্যাখ্যা করতে পারি। অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমি অ্যামোনিয়াকে ক্ষার হিসেবে ব্যাখ্যা করতে পারতাম না, কিন্তু এই প্রোটন মতবাদ অনুসারে আমি অ্যামোনিয়াকে ক্ষার হিসেবে ব্যাখ্যা করতে পারবো। কেন পারবো? দেখো, অ্যামোনিয়াতে এরকম আর কি, দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা। তো 5টার মধ্যে নাইট্রোজেন 3টা বন্ধনে 3টা ইলেকট্রন দিবে। হাইড্রোজেন কি করবে? 3টা বন্ধনে 3টা ইলেকট্রন দিবে। এই হাইড্রোজেন একটা দিলে এই হাইড্রোজেন। এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 5টা, 5টার মধ্যে 3টা বন্ধনে সে 3টা ইলেকট্রন দিছে। তার মানে তার মধ্যে এখনো 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তার মানে আমার অ্যামোনিয়া ইচ্ছা করলে এই 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে কি করতে পারবে? একটা H+ কে গ্রহণ করতে পারবে। বুঝা গেছে? বুঝছো কিনা দেখো। তো এবার দেখো এই জিনিসটাই, তাহলে আমরা ধরো HCl এর সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া দিচ্ছি। তো HCl যেহেতু একটা অ্যাসিড, সে কি করবে? H+ ত্যাগ করবে, আর অ্যামোনিয়া যেহেতু ক্ষার, এই H+টা গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে?
HCl H প্লাস ত্যাগ করে হয়ে যাবে Cl মাইনাস, আর অ্যামোনিয়া এই H প্লাসটাকে গ্রহণ করে হয়ে যাবে NH4 প্লাস। বুঝছো কিনা দেখো? বুঝছো এটা? তো এবার আমরা প্রোটন মতবাদ অনুসারে অ্যাসিডের শ্রেণী বিভাগ দেখব। প্রোটন মতবাদ অনুসারে অ্যাসিডের শ্রেণী বিভাগ। দেখো, অ্যারেনিয়াসের মতবাদ অনুসারে শুধুমাত্র আমরা যৌগের অম্লধর্মিতা এবং ক্ষারধর্মিতা ব্যাখ্যা করতে পারতাম। কোনো একটা আয়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়নের অম্লধর্মিতা অথবা ক্ষারধর্মিতা ওইগুলা ব্যাখ্যা করতে পারতাম না। কিন্তু প্রোটন মতবাদ দিয়ে আমরা যৌগের অম্লধর্মিতা, ক্ষারধর্মিতা প্লাস অ্যানায়ন ক্যাটায়নেরও অম্লধর্মিতা এবং ক্ষারধর্মিতা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? প্রথম দেখো, প্রোটন মতবাদ অনুসারে অ্যাসিডের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার নিরপেক্ষ অণু, মানে তার মধ্যে কোনো চার্জ নেই। মানে যে সকল অ্যাসিডের মধ্যে কোনো চার্জ নাই আর কি, যেমন আমরা ধরতে পারি HCl HNO3 CH3 COOH। খেয়াল করো, HCl এ H আছে তার মানে সে H প্লাস ত্যাগ করতে পারবে, HNO3 তে H আছে তার মানে সে H প্লাস ত্যাগ করতে পারবে, CH3 COOH এ H আছে তার মানে সে H প্লাস ত্যাগ করতে পারবে। আর যারা H প্লাস ত্যাগ করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি। এটা গেল। তারপরে অ্যানায়নিক অ্যাসিড দেখো, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যানায়নিক অ্যাসিড। দেখো HSO4 মাইনাস, খেয়াল করে দেখো, এগুলাকে অ্যাসিড বলার কারণ এগুলোর মধ্যে হাইড্রোজেন আছে। আর অ্যানায়নিক অ্যাসিড বলার কারণ হচ্ছে কারণ এগুলোর উপরে যে চার্জ আছে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। বুঝছো কিনা? বুঝছো এটা? হ্যালো, ধরো আমরা যদি বিক্রিয়া দিই, ধরো HSO4 মাইনাস সাথে ধরো আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম। বিক্রিয়া দিলে অ্যামোনিয়া যেহেতু ক্ষার সে একটা H প্লাস গ্রহণ করবে, আর সে যেহেতু অ্যাসিড সে একটা H প্লাস ত্যাগ করবে। তাহলে এইটা H প্লাস ত্যাগ করে, দেখো H মানে হাইড্রোজেন মানে হচ্ছে প্লাস, তো একটা হাইড্রোজেনকে সরায় নেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা মাইনাসের উদ্ভব হওয়া। এই যোগটা কিন্তু এরকম ছিল H2SO4, তো আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরায় নেওয়া মানে একটা প্লাস সরায় নেওয়া, আর একটা প্লাস সরায় নিলে এখানে একটা মাইনাসের উদ্ভব হয়। কথাটা বোঝা গেছে কিনা দেখো? তাহলে এখানে দেখো, আমি যখন, যেহেতু সে একটা অ্যাসিড সে একটা কি করবে, H প্লাস সরে যাবে, তো H প্লাস সরে যাওয়া মানে একটা হাইড্রোজেনকে সরাই দিচ্ছি, তাহলে এখানে একটা মাইনাসের উদ্ভব হবে। তাহলে পাবো হচ্ছে আমরা প্রোডাক্ট হিসেবে যেটা পাবো সেটা পাবো হচ্ছে SO4 2 মাইনাস পাবো, কারণ আগে থেকে একটা মাইনাস ছিল, তারপর একটা হাইড্রোজেনকে সরাই নেওয়ার কারণে 2 মাইনাস হয়েছে। তারপর অ্যামোনিয়া তার সাথে একটা H প্লাস যুক্ত হবে, এসে যুক্ত হলে পাবো হচ্ছে NH4 প্লাস। বুঝছো কিনা? এরপরে ধরো আমরা যদি আরেকটা দিয়ে দেখাই, HCO3 মাইনাস প্লাস হচ্ছে ধরো অ্যামোনিয়া, সে যেহেতু আমার কি একটা অ্যাসিড সে H প্লাস ত্যাগ করে হয়ে যাবে CO3, আগে ছিল একটা মাইনাস, আরো একটা হাইড্রোজেন সরানোর কারণে মাইনাস হবে 2টা। কথাটা বুঝছো কিনা দেখো? মেইন যৌগটাতে কিন্তু ছিল এটা H2CO3 ছিল, এখান থেকে আমি যখন একটা হাইড্রোজেন সরাই দিলাম তখন HCO3 হয়েছে,
যেহেতু হাইড্রোজেন সরাইছি, হাইড্রোজেন মানে হচ্ছে প্লাস, একটা প্লাস সরানোর অর্থ হচ্ছে এখানে একটা মাইনাস সৃষ্টি হওয়া। এখান থেকে যখন আমি একটা হাইড্রোজেনকে সরাই দিব, তার মানে একটা প্লাস সরাই দিছি, একটা প্লাস সরাই দেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা মাইনাস তৈরি হবে। তার মানে এখানে আগে ছিল একটা মাইনাস, এখন হচ্ছে মাইনাস দুইটা। তো এখন এই হাইড্রোজেনটা আমি এখানে যোগ করছি, তো হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে প্লাস যোগ করা। আগে কোনো চার্জ ছিল না, এখন যেহেতু আমি একটা হাইড্রোজেন এখানে এনে যোগ করব, তখন সেটা হয়ে যাবে NH4+। বুঝা গেছে? বুঝছো কিনা দেখো। এরপরে 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে ক্যাটায়নিক অ্যাসিড। দেখো, অ্যাসিড এবং ক্ষারের ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক। একটা অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করবে, এটা কি ক্ষার হিসেবে কাজ করবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সে কার সাথে বিক্রিয়া দিচ্ছে। লাস্টেরটা হচ্ছে ক্যাটায়নিক অ্যাসিড। আমরা কি বললাম, একটা অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করবে নাকি ক্ষার হিসেবে কাজ করবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওই অ্যাসিডটা কার সাথে বিক্রিয়া দিচ্ছে সেটার উপর। ধরো আমরা জানি যে CH3COOH একটা দুর্বল অ্যাসিড, তার সাথে যদি আমি HCl এর বিক্রিয়া দিই, দেখো এটাও একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড, এটা হচ্ছে আমার দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তো এখন যখনই কোনো একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার কোনো একটা শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া দেয়, তখন ওই শক্তিশালী অ্যাসিডটা দুর্বল অ্যাসিডকে ক্ষার হতে বাধ্য করে। কথাটা কি বললাম, যখন কোনো একটা দুর্বল অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন এই শক্তিশালী অ্যাসিডটা দুর্বল অ্যাসিডটাকে ক্ষার হতে বাধ্য করে। বুঝা গেছে? তাহলে ক্ষার, হ্যাঁ কেউ কোনো কিছু বলছো? আচ্ছা, তো আমরা বললাম যে কোনো একটা শক্তিশালী মার্জিয়া, বুঝছো? আচ্ছা, কোনো একটা শক্তিশালী অ্যাসিড যখন একটা দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন শক্তিশালী অ্যাসিডটা দুর্বল অ্যাসিডটাকে ক্ষার হতে বাধ্য করে। তার মানে এই অ্যাসিড হচ্ছে H+ ত্যাগ করবে, আর এটাকে কি করবে, H+ গ্রহণ করাইতে বাধ্য করবে। বুঝা গেছে? যদি গ্রহণ করাইতে বাধ্য করে, তাহলে হয়ে যাবে এরকম, CH3COO, আগে ছিল একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন গ্রহণ করার জন্য সে হয়ে যাবে কি, H2+ হয়ে যাবে না? আর এখানে বাকি আছে Cl-। কিন্তু আসলে কি সে এরকম থাকতে চায়? সে কি এরকম থাকতে চায় কিনা, তাকে জোর করে এরকম বানাইছি না? সে তো অ্যাসিড, তার ধর্ম হচ্ছে প্রোটন ত্যাগ করা বা H+ ত্যাগ করা, কিন্তু সে তো বাধ্য হয়ে এখানে H+টা গ্রহণ করছে। এখন সে যদি সুযোগ পায়, তাহলে H+টা সে ত্যাগ করে দিবে না? তার মানে এটা হচ্ছে আমার একটা ক্যাটায়নিক অ্যাসিড। বুঝা গেছে? না বুঝলে বলো, কেউ যদি না বুঝে থাকো। অ্যাসিড মানে হচ্ছে যে H+ ত্যাগ করতে পারে। এখন এটাকে যখন আমি একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম, শক্তিশালী অ্যাসিড তাকে ক্ষার হতে বাধ্য করছে, মানে শক্তিশালী অ্যাসিড তাকে H+ গ্রহণ করতে বাধ্য করছে। কিন্তু সে যদি সুযোগ পায়, তাহলে সে এই H+টা ত্যাগ করে দিবে। যেহেতু সে H+টা ত্যাগ করে দিবে, সে অনুসারে তাকে আমরা অ্যাসিড বলবো। বুঝা গেছে? তারপরে আরো ক্যাটায়নিক অ্যাসিড যেটা আছে, এটা নিয়ে কনফিউশন থাকলে আমাকে বলো। আরো যেটা আছে সেটা হচ্ছে H3O+, এটাও আবার একটা ক্যাটায়নিক অ্যাসিড। তারপরে NH4+, এটাও ক্যাটায়নিক অ্যাসিড। তো এটা কিভাবে ক্যাটায়নিক অ্যাসিড সেটা ব্যাখ্যা করব হচ্ছে আমরা
কোনো একটা, খেয়াল করো, অণুবন্ধী অ্যাসিড আর অণুবন্ধী ক্ষার বলে একটা টার্ম আছে। অণুবন্ধী ক্ষার হচ্ছে একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করে যে অবস্থায় যায় সেটাকে আমরা বলি ওই অ্যাসিডের অণুবন্ধী ক্ষার। মানে জিনিসটা হচ্ছে এরকম, HCl যখন প্রোটন ত্যাগ করে কি হয়ে যায়, Cl মাইনাস হয়ে যায় না? তাহলে HCl এর অণুবন্ধী ক্ষার হচ্ছে এটা, বোঝা গেছে? ঠিক তেমনি একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করে যে অবস্থায় যায় সেটাকে আমরা বলি ওই ক্ষারের অণুবন্ধী অ্যাসিড। তার মানে এখানে অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করে NH4+ পাইছে। এখন NH4+ ইচ্ছা করলে কি করতে পারবে, একটা প্রোটন ত্যাগ করে দিতে পারবে না? কারণ তার মধ্যে তো একটা H+ আছে, তো ইচ্ছা করলে সে H+টা ত্যাগ করতে পারবে। বুঝো নাই? যে একটা ক্ষার প্রোটন গ্রহণ করে যে অবস্থায় যায় সেটাকে আমরা বলি ওই ক্ষারের অণুবন্ধী অ্যাসিড। তার মানে সে যেহেতু H+ গ্রহণ করছে, এখন সে যদি সুযোগ পায় তাহলে H+টা ত্যাগ করতে পারবে না, সেই অনুসারে আমি NH4+টাকে একটা অ্যাসিড বলতে পারবো। কনফিউশন থাকলে বলো। বললাম যে একটা অ্যাসিড প্রোটন বা H+ ত্যাগ করে যে অবস্থায় যায়, ধরো HCl একটা H+ ত্যাগ করে দিলে সে কি হয়ে যাবে, Cl মাইনাস না? তাহলে এই অ্যাসিডটা H+ ত্যাগ করে যে অবস্থায় গেছে ওইটাকে আমরা বলবো এই অ্যাসিডের অণুবন্ধী ক্ষার। তারপর একটা ক্ষার প্রোটন গ্রহণ করে যে অবস্থায় যাবে সেটাকে বলবো ওই ক্ষারের অণুবন্ধী অ্যাসিড। তার মানে কি এটা একটা অ্যাসিড না? তো এই NH4+টা অ্যাসিড কেন? কারণ তার মধ্যে একটা H+ আছে, সে যদি সুযোগ পায় তাহলে H+টা ত্যাগ করে দিবে। বুঝে গেছে? আচ্ছা, আমরা বলি একটা অ্যাসিড শক্তিশালী, কথার অর্থ হচ্ছে সে H+কে তার সাথে রাখতে চায় না। একটা অ্যাসিড শক্তিশালী কথার অর্থ হচ্ছে সে তার সাথে H+টাকে রাখতে চায় না, যত তাড়াতাড়ি পারবে সে H+টাকে ত্যাগ করে দিবে। আর একটা ক্ষার শক্তিশালী কথার অর্থ হচ্ছে সে তাড়াতাড়ি H+ গ্রহণ করতে চায়। আর যদি ক্ষারটা দুর্বল হয় তাহলে সে H+ গ্রহণ করার প্রতি অনীহা থাকবে। বোঝা গেছে? তো অ্যামোনিয়া যেহেতু একটা দুর্বল ক্ষার, তাহলে সে কারণে সে H+ এর প্রতি তার অনীহা আছে, তার মানে সে H+টা গ্রহণ করতে চায় না আর কি। যেহেতু H+টা গ্রহণ করতে চায় না, তাকে আমি জোর করে H+টা দিয়ে দিলাম। এখন সে যদি সুযোগ পায় তাহলে H+টা ত্যাগ করে দিবে। তার মানে আমি বলতে পারি যেহেতু সে H+টা ত্যাগ করে দিবে, সে অনুসারে আমি তাকে ক্ষার বলতে পারবো, মানে অ্যাসিড বলতে পারবো। কথাটা বুঝছো কিনা দেখো। কারণ একটা অ্যাসিড শক্তিশালী কথার অর্থ হচ্ছে সে রাখতেই চায় না, তার সাথে H+টাকে রাখতেই চায় না। আর একটা ক্ষার শক্তিশালী মানে সে তাড়াতাড়ি H+ গ্রহণ করতে চায়। ক্ষার দুর্বল মানে সে H+টাকে গ্রহণ করতে চায় না। তো অ্যামোনিয়াকে আমি জোর করে H+টা গ্রহণ করে NH4+ বানাইলাম। এখন সে যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে সে H+টা ত্যাগ করে দিবে। যেহেতু সে H+টা ত্যাগ করে দিবে, সে কারণে আমি তাকে অ্যাসিড বলবো। বুঝছো কিনা? এবার প্রোটন মতবাদ অনুসারে আমরা ক্ষারের শ্রেণী বিভাগ দিই। আর এগুলা খাতা আমি দিয়ে দিছি তোমাদেরকে, ওইখান থেকে লিখে নিতে পারো। আর এর আগের ক্লাসটা আর আজকের ক্লাসটা একসাথে দিয়ে দিব না, হ্যাঁ? তো ওই আগের মতো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে নিরপেক্ষ অণু।
আমরা বলছিলাম প্রোটন মতবাদ অনুসারে যারা H+ গ্রহণ করতে পারে তাদেরকে আমরা ক্ষার বলতাম। তাহলে H+ গ্রহণ করতে হলে মিনিমাম এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তো মিনিমাম এক জোড়া যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা ক্ষার বলতে পারবো। তো সে অনুসারে অ্যামোনিয়াতে যেহেতু আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাই অ্যামোনিয়াকে আমরা ক্ষার বলতে পারবো। PH3 তে যেহেতু আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাকেও আমরা ক্ষার বলতে পারবো। পানিতে যেহেতু আমার দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাহলে সেটাকেও আমরা ক্ষার বলতে পারবো। তারপর RnH2, এটা আমরা জৈব যৌগে পড়বো, এটাকে বলি আমরা অ্যামিন বলি, 1 ডিগ্রি অ্যামিন। তো এখানেও যেহেতু আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এটাকে আমরা ক্ষার বলতে পারবো। বুঝছো এটা? তারপরে দেখো অ্যানায়নিক ক্ষার। OH মাইনাস অ্যানায়নিক ক্ষার, তারপরে Cl মাইনাস অ্যানায়নিক ক্ষার। এটা তো আমি বললামই যে একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করে যে অবস্থায় যায় ওইটাকে আমরা বলি ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাহলে সেই অনুসারে আমি Cl মাইনাসকে কি বলতে পারবো? ক্ষার বলতে পারবো না? তারপরে CO3 2- এটাও আমরা ক্ষার বলতে পারবো, এই একই ব্যাখ্যা। তারপরে SO4 2-, এরপরে হচ্ছে তোমার NO3-, এগুলো সব হচ্ছে অ্যানায়নিক ক্ষার। তারপর দেখো ক্যাটায়নিক ক্ষার। ক্যাটায়নিক ক্ষারগুলো নরমালি হচ্ছে জটিল যৌগ। আচ্ছা, আমি এটা মুছে ক্যাটায়নিক ক্ষারটা বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা জটিল যৌগ। জটিল যৌগের মধ্যে এটা হচ্ছে আমার কেন্দ্রীয় ধাতবায়ন, আর এটাকে আমরা বলি লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে যারা এক জোড়া ইলেকট্রন দান করে তাদেরকে আমরা লিগ্যান্ড বলি আর কি। কেন্দ্রীয় ধাতবায়নকে এটা তো পড়াই নাই তোমাদের সিলেবাসে, তো জটিল যৌগ নাই সেই জন্য পড়াই নাই। মার্জিয়াকে মনে পড়াইছিলাম আর শোভনদের। আর লিগ্যান্ড কাকে বলে? যারা এক জোড়া ইলেকট্রন দান করে তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। আর এটা হচ্ছে আমার কেন্দ্রীয় ধাতবায়ন। তো লিগ্যান্ড গুলা কেন্দ্রীয় ধাতবায়নকে কি করে? এক জোড়া করে ইলেকট্রন দান করে। তো এখন কোনো কারণে ধরো এখানে তো 4টা পানির অণু আছে, কোনো কারণে ধরো 4টা পানির অণু থেকে একটা পানির অণু ভেঙে গেছে, যে কোনো একটা কারণে ভেঙে গিয়ে এখান থেকে ধরো একটা H+ সরে গেছে। সরে গেলে তাহলে দেখতে এরকম হবে, CuH2O3OH-, এরকম হবে না? বুঝো নাই মনে, আবার বলি দেখো। এখানে পানির অণু আছে 4টা, 4টা থেকে ধরো 3টা স্থির আছে, একটা পানির অণু ভেঙে গেছে, একটা পানির অণু ভেঙে H+ চলে গেছে। তো H+ যদি চলে গেলে তাহলে 3টা পানির অণু 3টা পানির অণুর জায়গায় থাকবে। তারপর একটা পানির অণু ভাঙা মানে কি? H আর OH তৈরি হওয়া। তো H আর OH এর মধ্যে এই H টা ধরো বের হয়ে গেছে, বোঝা গেছে? তো এখান থেকে যখন H একটা বের হয়ে গেল তখন দেখো এরকম একটা কেস সৃষ্টি হবে। এখন যেহেতু সে H+টা বের হয়ে গেছে, সে চাচ্ছিল না H+টা বের করতে, যেহেতু এখন বের হয়ে গেছে সে চাইবে কি H+টাকে গ্রহণ করার জন্য না? তো সে অনুসারে তাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। বুঝো নাই? বুঝছো কি না? এরপরে আরো একটা আছে এরকম,
এগুলো মুখস্থ করে রেখো, এগুলো তেমন আসে না পরীক্ষায়। L2O5 OH, এখানে হচ্ছে 2+। এগুলো জাস্ট আসবে যে এটা তোমার কোনটা ক্ষার কোনটা অ্যাসিড অবজেক্টিভে আসবে। তো এখন ব্রনস্টেড-লাউরি মতবাদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে আমরা কোনো একটা যৌগের উভধর্মিতা ব্যাখ্যা করতে পারি। ব্রনস্টেড-লাউরির সবচেয়ে বড় সফলতা হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে কোনো একটা যৌগের উভধর্মিতা ব্যাখ্যা করতে পারি। বুঝা গেছে? দেখো ওই উভধর্মী অক্সাইডগুলো নিয়ে এখন আমরা একটু কথা বলবো। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে পানি। পানি একটা উভধর্মী পদার্থ। কেন? কারণ পানির মধ্যে আমার হাইড্রোজেন আছে, তার মানে সে H+ ত্যাগ করতে পারবে। আর পানির মধ্যে অক্সিজেনের যেহেতু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেহেতু সে কি করতে পারবে, একটা H+ গ্রহণও করতে পারবে। বুঝা গেছে? পানি একটা উভধর্মী পদার্থ। কেন? কারণ পানির মধ্যে যেহেতু আমার হাইড্রোজেন আছে, পানি সে কি করতে পারবে, H+ ত্যাগ করতে পারবে। আর H+ ত্যাগ করলে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। আর পানির অণুর অক্সিজেনের মধ্যে যেহেতু আমার 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেহেতু সে ইচ্ছা করলে এই 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের যে কোনো এক জোড়া ইউজ করে একটা প্রোটন গ্রহণ করতে পারবে অথবা একটা H+ গ্রহণ করতে পারবে, যার কারণে আমি এটাকে ক্ষারও বলতে পারবো। এখন কথা হচ্ছে সে কখন ক্ষার হিসেবে কাজ করবে, কখন অ্যাসিড হিসেবে কাজ করবে। তার সাথে যদি আমি একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিই, তখন সে ক্ষার হিসেবে কাজ করবে। আর তার সাথে যদি আমি একটা দুর্বল অ্যাসিডের বিক্রিয়া দিই, তখন সে, তার সাথে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া দিই, একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিই, তখন সে ক্ষার হিসেবে কাজ করবে। তার সাথে যদি আমি একটা ক্ষারের বিক্রিয়া দিই, তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে। বুঝা গেছে? ধরো যদি অ্যাসিড হিসেবে দেখি, অ্যাসিড হিসেবে দিলে ধরো আমি পানির সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিলাম, যেহেতু সে অ্যাসিড হিসেবে কাজ করবে, সে H+ ত্যাগ করবে। H+ ত্যাগ করবে, ওই H+টা অ্যামোনিয়া গ্রহণ করবে, অ্যামোনিয়া গ্রহণ করে হয়ে যাবে NH4+। আর পানি H+ ত্যাগ করে হয়ে যাবে OH-। এই ক্ষেত্রে এই পানিটা কি হিসেবে কাজ করছে, অ্যাসিড হিসেবে কাজ করছে। এবার যদি ক্ষার হিসেবে কাজ করে তাহলে কি হয় দেখো, ক্ষার হিসেবে কাজ করলে তাকে আমি একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব। ধরো শক্তিশালী অ্যাসিড HCl এর সাথে আমরা পানির বিক্রিয়া দিলাম। এই ক্ষেত্রে HCl কি করবে, H+ ত্যাগ করবে। আর পানির মধ্যে যেহেতু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওই 2 জোড়া মুক্ত জোড়ের যে কোনো এক জোড়া ইউজ করে, ওই 2 জোড়া মুক্ত জোড়ে যে কোনো এক জোড়া ইলেকট্রন ইউজ করে H+টাকে গ্রহণ করবে। তো HCl H+ ত্যাগ করে হয়ে যাবে Cl-, আর পানি H+টা গ্রহণ করে হয়ে যাবে H3O+। বুঝছো কিনা দেখো? দেখো উভধর্মিতা ব্যাখ্যা দেখো, উভধর্মিতা মানে হচ্ছে সে অ্যাসিড হিসেবেও কাজ করবে, আবার সে ক্ষার হিসেবেও কাজ করবে। তো পানির মধ্যে যেহেতু আমার হাইড্রোজেন আছে, সেহেতু সে কি হিসেবে কাজ করবে, H+ ত্যাগ করতে পারবে, সে কারণে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। আবার পানির অণুতে যেহেতু অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেহেতু পানির কি করতে পারবে, পানির অণুর অক্সিজেন এই 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের যে কোনো এক জোড়া ইউজ করে একটা প্রোটন গ্রহণ করতে পারবে। তাই তো? বুঝো নাই? বুঝছো কি না? দেখো পানিতে কি আছে, পানিতে হাইড্রোজেন আছে। আমরা বলছি যারা H+ ত্যাগ করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি। যেহেতু পানিতে হাইড্রোজেন আছে, তার মানে সে H+ ত্যাগ করতে পারবে, তার কারণে তাকে আমি অ্যাসিড বলতে পারবো। তাই তো? 2 নাম্বার কথা হচ্ছে যারা প্রোটন গ্রহণ করতে পারে, অর্থাৎ H+ গ্রহণ করতে পারে, তাদেরকে আমরা ক্ষার বলি। তো H+ গ্রহণ করতে হলে মিনিমাম এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে।
এখন যেহেতু পানির অণুর অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেহেতু পানির অণুর অক্সিজেনের এই 2 জোড়ার মধ্যে যে কোনো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে সে একটা H+ গ্রহণ করতে পারবে, পারবে না? তাহলে যেহেতু সে H+ গ্রহণ করতে পারবে, তার মানে তাকে আমরা ক্ষারও বলতে পারবো। তার মানে সে অ্যাসিড হিসেবেও কাজ করবে, আবার ক্ষার হিসেবেও কাজ করবে। অ্যাসিড হিসেবে কাজ করবে কখন? তাকে যদি তার সাথে যদি আমি একটা দুর্বল ক্ষারের বিক্রিয়া দিই, তো সে পানির সাথে একটা দুর্বল ক্ষারের বিক্রিয়া দিলাম, তো পানি যেহেতু অ্যাসিড হিসেবে কাজ করবে, সে H+ ত্যাগ করবে আর অ্যামোনিয়া হচ্ছে H+ গ্রহণ করবে। আর ক্ষার হিসেবে কখন কাজ করবে? তার সাথে যদি আমি একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিই, শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিলাম, ধরো HCl, HCl এর বিক্রিয়া দিলে HCl H+ ত্যাগ করবে আর পানি সে H+ গ্রহণ করবে, গ্রহণ করে H3O+ হয়ে যাবে। বুঝা গেছে? এবার আমরা ইথানোয়িক অ্যাসিডের উভধর্মিতা ব্যাখ্যা করব। ইথানোয়িক অ্যাসিডের তো এটা আমরা দেখছি যে ইথানোয়িক অ্যাসিডকে যদি আমি একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই, শক্তিশালী অ্যাসিড যখন আমি HCl এর সাথে বিক্রিয়া দিব, HCl কি করবে? তাকে ক্ষার হতে বাধ্য করবে। শক্তিশালী অ্যাসিডের সাথে যখন আমি এই ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দিব, তখন শক্তিশালী অ্যাসিডটা এটাকে ক্ষার হতে বাধ্য করবে। তার মানে HCl H+ ত্যাগ করবে আর সে এই H+টা গ্রহণ করবে। সে এই H+টা গ্রহণ করে CH3COO H2+ আর Cl- উৎপন্ন করবে। না বুঝলে বল? বুঝো নাই? ক্ষার হিসেবে আমরা তো ফার্স্টে বলছিলাম এই ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা উভধর্মী, মানে সে অ্যাসিড হিসেবেও কাজ করে আবার ক্ষার হিসেবেও কাজ করে। তো আমি কি করলাম, এই ইথানোয়িক অ্যাসিডটাকে একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম। তো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তো এই দুর্বল অ্যাসিডের সাথে যদি শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিই, তখন শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডকে H+ গ্রহণ করতে বাধ্য করে। বুঝা গেছে? HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো ওই শক্তিশালী অ্যাসিডটা দুর্বল অ্যাসিডটাকে, শক্তিশালী অ্যাসিড কি করবে? H+ ত্যাগ করবে আর শক্তিশালী অ্যাসিড এই দুর্বল অ্যাসিডটাকে বাধ্য করবে ওই H+টা গ্রহণ করার জন্য। বুঝা গেছে? বুঝো না এখনো? তাহলে যেহেতু আমার সে একটা দুর্বল অ্যাসিড আর যেহেতু সে শক্তিশালী অ্যাসিড, তো এই শক্তিশালী অ্যাসিড H+ ত্যাগ করবে আর এই H+টা তাকে গ্রহণ করতে বাধ্য করবে। তাহলে সে যদি H+টা গ্রহণ করে তাহলে হয়ে যাবে CH3COO একটা H আর AH গ্রহণ করলো, তাহলে হয়ে যাবে H2+ আর HCl H+ ত্যাগ করে হয়ে যাবে Cl-। বুঝছো কিনা? তো এবার সে অ্যাসিড হিসেবে কখন কাজ করবে? তার সাথে যদি আমি একটা ক্ষারের বিক্রিয়া দিই, তার সাথে যদি আমি একটা ক্ষারের বিক্রিয়া দিই, ধরো CH3COOH, তার সাথে ধরো আমি একটা ক্ষারের বিক্রিয়া দিই, দিলে কি করবে? সে একটা H+ ত্যাগ করে দিবে। সে যেহেতু অ্যাসিড, সে এই H+টা ত্যাগ করে দিবে আর NH3 সে H+টা গ্রহণ করবে। সে H+টা ত্যাগ করে হয়ে যাবে হচ্ছে CH3COO- আর অ্যামোনিয়া H+টা গ্রহণ করে হয়ে যাবে NH4+। বুঝছো কিনা দেখো? ওকে, এবার দেখো HSO4- এর উভধর্মিতা ব্যাখ্যা করব।
দেখো তার মধ্যে যেহেতু হাইড্রোজেন আছে, সে কি করবে, H প্লাস ত্যাগ করবে, আর যেহেতু সে H প্লাস ত্যাগ করবে তার মানে সে হবে অ্যাসিড। তো সে যদি H প্লাস ত্যাগ করে, ওই H প্লাসটা সে অ্যামোনিয়া যেহেতু ক্ষার সে গ্রহণ করবে, আর এটা H প্লাস ত্যাগ করে হয়ে যাবে SO4 2 মাইনাস, আর ওইটা হয়ে যাবে NH4 প্লাস। বুঝছো কিনা এটা? দেখ, বুঝো নাই? হ্যালো, বুঝো না এটা? কিভাবে আবার যদি সে অ্যাসিড হিসেবে কাজ করে, HSO4 মাইনাসকে আমি একটা HCl এর সাথে ধরো বিক্রিয়া দিলাম। HCl একটা শক্তিশালী অ্যাসিড আর এটা হচ্ছে একটা দুর্বল। তাহলে HCl কি করবে, এই হাইড্রোজেনটা তাকে দিবে, দিলে সে গ্রহণ করে হয়ে যাবে H2SO4, আর HCl ত্যাগ করে হয়ে যাবে Cl মাইনাস। না বুঝলে বলো? মার্জিয়া কি বুঝছো? কেউ না বুঝলে বলো। দেখো HCl হচ্ছে অ্যাসিড, তাহলে সে কি করবে, H প্লাস ত্যাগ করবে, আর এই H প্লাসটা সে গ্রহণ করবে। একটা H প্লাস গ্রহণ করা মানে হচ্ছে একটা মাইনাস কমে যাওয়া। তাহলে আগে ছিল HSO4, এখন সে যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করছে হয়ে গেছে H2SO4, আর যেহেতু একটা প্লাস গ্রহণ করছে সে কারণে এখানকার মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে। না বুঝলে বলো? এখানে আমি একটু লিখি, দেখো দেখো এস জিনিসটা ছিল এরকম যে HSO4 মাইনাস আর হচ্ছে HCl। তো আমরা যেহেতু HCl অ্যাসিড, সে H প্লাস ত্যাগ করবে আর এই H প্লাসটা সে গ্রহণ করবে। তা আগে থেকে ছিল একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন গ্রহণ করলে হয়ে যাবে H2SO4। এখন এই হাইড্রোজেন গ্রহণ করা মানে প্লাস গ্রহণ করা, তো একটা প্লাস যেহেতু সে গ্রহণ করছে, একটা মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। তাহলে একটা মাইনাস যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এখানে আর কোনো চার্জ থাকবে না, আর এইখানে Cl মাইনাসের জায়গায় Cl মাইনাস। না বুঝলে বল? মার্জিয়া বুঝো নাই? মার্জিয়া কি আছে নাকি নাই? এবার আমরা দেখবো অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, যেটা আগে বলছিলাম। আবার দেখো তো আমরা বলছিলাম একটা অ্যাসিড H প্লাস ত্যাগ করে যে অবস্থায় যায় ওইটাকে আমরা বলি ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, আর একটা ক্ষার H প্লাস গ্রহণ করে যে অবস্থায় যায় ওইটাকে আমরা বলি ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। বুঝা গেছে? ধরো HCl একটা H প্লাস ত্যাগ করে কি হয়ে যাবে, Cl মাইনাস। সেই ক্ষেত্রে HCl এর অনুবন্ধী ক্ষার হচ্ছে Cl মাইনাস। বুঝা গেছে? আবার একটা ক্ষার H প্লাস গ্রহণ করে যে অবস্থায় যাবে সেটাকে আমরা বলবো ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। বুঝা গেছে? একটু রেসপন্স করো, হ্যাঁ। একটা অ্যাসিড H প্লাস ত্যাগ করে যা হয় সেটা হচ্ছে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, আর একটা ক্ষার H প্লাস গ্রহণ করে যা হয় সেটাকে আমরা বলি ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। তো এখন যদি আমি এটার কথা বলি, একটা ক্ষার
এইচ প্লাস গ্রহণ করে কি HCl হয়েছে না? খেয়াল করো, HCl H প্লাস ত্যাগ করে হয়েছে Cl মাইনাস, তার মানে HCl এর অনুবন্ধী ক্ষার হচ্ছে Cl মাইনাস। আবার Cl মাইনাস H প্লাস গ্রহণ করে হয়েছে HCl, তার মানে Cl মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে HCl, না ক্ষার হচ্ছে HCl। দেখ, একটা অ্যাসিড থেকে প্রোটন অপসারণ বা H প্লাস অপসারণ করলে যে ক্ষারটা পাওয়া যায় ওই ক্ষারটাকে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলবো। বুঝা গেছে? এটা কিন্তু অ্যাসিড, অ্যাসিড থেকে একটা H প্লাস সরায় নিলে যা পাওয়া যায় সেটাকে আমরা ক্ষার বলি, আর ক্ষারের সাথে একটা H প্লাস যোগ করলে যা পাই সেটাকে আমরা অ্যাসিড বলি। কথাটা বুঝছো কিনা দেখো, অ্যাসিড থেকে H প্লাস যদি আমরা সরায় নিই তাহলে আমরা পাই হচ্ছে ক্ষার, আর ক্ষারের সাথে H প্লাস যোগ করলে পাই হচ্ছে অ্যাসিড। বুঝছো? তাহলে দেখো, এখন এই অ্যাসিড থেকে H প্লাস সরায় নেওয়ার পরে যে ক্ষারটা পাইলাম এই ক্ষারটাকে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলবো। বুঝা গেছে? অ্যাসিড থেকে H প্লাস সরায় নেওয়ার পরে আমি যে ক্ষারটা পাইলাম ওই ক্ষারটাকে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলবো। তার মানে আমরা বলবো HCl এর অনুবন্ধী ক্ষার হচ্ছে Cl মাইনাস। এখন খেয়াল করো, ক্ষারের সাথে H প্লাস যোগ করলে আমরা কি পাবো? অ্যাসিড না? হ্যাঁ, তো এখন তাহলে এটা হচ্ছে আমার ক্ষার, ক্ষারের সাথে আমি H প্লাস যোগ করে পাইলাম হচ্ছে অ্যাসিড। তাহলে এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হবে এটা। উল্টা যদি বলি তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে এটা। অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে NH4+, আবার NH4+ এর অনুবন্ধী ক্ষার হচ্ছে অ্যামোনিয়া। বুঝো নাই? বাকিরা বুঝছো? মারিয়া বুঝছো? এখন আমরা একটা জিনিস দেখবো যে অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল। অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল। তো একটা অ্যাসিড শক্তিশালী এ কথার অর্থ কি? সে তার সাথে H প্লাস রাখতে চায় না। একটা অ্যাসিড শক্তিশালী এই কথার অর্থ হচ্ছে ওই অ্যাসিডটা তার সাথে H প্লাস রাখতে চায় না। যেমন ধরো HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, এই কথার অর্থ হচ্ছে HCl তার সাথে H প্লাস রাখতে চায় না। তো HCl রাখতে না চায় সে হচ্ছে Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা হচ্ছে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, তাই তো? তো এখন ক্ষারের কাজ হচ্ছে H প্লাস গ্রহণ করা। যে ক্ষার যত তাড়াতাড়ি H প্লাস গ্রহণ করতে পারে তার সক্রিয়তা বা তার তীব্রতা তত বেশি। তো HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, সে তার সাথে H প্লাস রাখতে চায় না, তো সেই কারণে সে যত তাড়াতাড়ি পারে H প্লাস ত্যাগ করে Cl মাইনাস হয়। এখন খেয়াল করো, এই Cl মাইনাসটা যদি তাড়াতাড়ি H প্লাস গ্রহণ করতে পারে তাহলে Cl মাইনাসটা হবে একটা শক্তিশালী ক্ষার। Cl মাইনাসটা যদি আমার দেরিতে বা যদি H প্লাসটা গ্রহণ করতে না চায় সেক্ষেত্রে সে হবে একটা দুর্বল ক্ষার। কথাটা বুঝো না? আচ্ছা দেখো, HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, এই কথার অর্থ হচ্ছে সে যত তাড়াতাড়ি পারবে এই H প্লাসটাকে ত্যাগ করে দিবে, তার মানে সে তার সাথে H প্লাস রাখতে চায় না। আর যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে সে সহজে H প্লাসটা ত্যাগ করতে চাইবে না। আর Cl মাইনাস হচ্ছে একটা ক্ষার,
ক্ষার সক্রিয় মানে এই কথার অর্থ হচ্ছে যে ক্ষার যত তাড়াতাড়ি H+ গ্রহণ করতে পারে সেই ক্ষার তত সক্রিয়, আর যে প্লাস যত দেরিতে H+ গ্রহণ করে সেই ক্ষার তত দুর্বল, অথবা যে ক্ষার H+ গ্রহণ করতে অনীহা দেখায় বা গ্রহণ করতে চায় না তারা হচ্ছে দুর্বল ক্ষার। বুঝা গেছে? এখন HCl যেহেতু একটা শক্তিশালী অ্যাসিড, সে কি করবে, H+ ত্যাগ করে Cl- হয়ে যাবে। এখন এই Cl- আমার কি করতে হবে, যদি H+ গ্রহণ করে, এখন দেখো H+টা মানে HCl-টা তার সাথে H+ কে রাখতে চায় না, যার কারণে HCl-টা Cl- হয়ে গেছে। এখন সে রাখতে চায় না দেখে Cl- হয়েছে। এখন Cl- কি H+ গ্রহণ করতে চাইবে? ধরো আমি কারোর সাথে বন্ধুত্ব আছে, এখন তার সাথে বন্ধুত্ব আমি রাখতে চাই না, একবার বন্ধুত্ব ভেঙে দিলাম, এখন কি আমি তার সাথে আবার বন্ধুত্ব করব? HCl এর চায় না তার সাথে হাইড্রোজেন থাকুক, তো হাইড্রোজেন থাকতে চায় না দেখে সে Cl- হয়েছে। এখন এই Cl- এর সাথে আমি কি HCl যোগ করতে পারবো তাড়াতাড়ি? ভালো, Cl- কি HCl এর সাথে ভালোভাবে যুক্ত হবে? কেন? কারণ হচ্ছে HCl H+ এর সাথে থাকতে চায় নাই বলে Cl- হয়েছে। এখন Cl- তো আবার H+ যোগ করে এটা হতে চাইবে না, তার মানে এই কারণে সে যেহেতু যুক্ত হতে চায় না, সেই কারণে এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। বুঝুন? এরপর দেখো, তার মানে ক্ষার যত দুর্বল হবে শক্তিশালী হবে অ্যাসিড, মানে উল্টা বলা যায় যে অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল। তারপর আমরা বলতে পারি ক্ষার যত দুর্বল হবে তার অনুবন্ধী অ্যাসিড তত শক্তিশালী হবে। ক্ষার যত দুর্বল হবে তার অনুবন্ধী অ্যাসিড তত শক্তিশালী হবে। তার মানে একটা দুর্বল হলে আরেকটা শক্তিশালী হবে। যেমন ধরো HCl সাথে আমি অ্যামোনিয়া যুক্ত করলাম, অ্যামোনিয়া যেহেতু আমার একটা দুর্বল ক্ষার সেহেতু সে সহজে H+ গ্রহণ করতে চাইবে না, তো তবুও ধরো আমি জোর করে, যেহেতু আমার একটা শক্তিশালী অ্যাসিড, তো এই শক্তিশালী অ্যাসিড জোর করে এই অ্যামোনিয়াকে একটা H+ গ্রহণ করাবে, গ্রহণ করে হয়ে গেল কি NH4+ হলো Cl-। এখন কথা হচ্ছে এই যে NH4+টা পাইলাম, সে তো তার সাথে কি H+ রাখতে চাইবে? অ্যামোনিয়া যেহেতু একটা দুর্বল ক্ষার সেহেতু সে সহজে H+ গ্রহণ করতে চায় না, তো কিন্তু যেহেতু আমি শক্তিশালী অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়া দিছি, তার কারণে HCl অ্যামোনিয়াকে বাধ্য করছে H+ গ্রহণ করতে, তো এই গ্রহণ করে ধরো NH4+ হয়েছে। এখন NH4+ যেহেতু একটা দুর্বল ক্ষার, তার সাথে সে H+টাকে রাখতে চায় না, তার মানে সে যখনই সুযোগ পাবে তো H+টাকে ত্যাগ করে দিবে না? ভালো করে না বুঝলে বলো। তার মানে সে যেহেতু তাড়াতাড়ি H+টাকে ত্যাগ করে দিতে পারতেছে, তার মানে সে একটা শক্তিশালী অ্যাসিড না? তাহলে অ্যামোনিয়া ছিল একটা দুর্বল ক্ষার, কিন্তু তার যে অনুবন্ধী অ্যাসিড পাইলাম সেটা হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড। তার মানে অ্যাসিড যত দুর্বল হবে তার অনুবন্ধী ক্ষার তত শক্তিশালী হবে, মানে একটা দুর্বল হলে আরেকটা শক্তিশালী হবে। বুঝো নাই? এরপরে দেখো সীমা, আচ্ছা এটা বুঝছো খায়রুল? বুঝছো কি না? এই তোমরা কথা কও না কে?